রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সুস্থ রয়েছো, নিরাপদে রয়েছো। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের এই ক্লাসটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমরা মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আচরণ ও আচরণের বিকাশের একটি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। তো তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইভটিজিং। ইভটিজিং। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে ইভটিজিং একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এটি বর্তমানে সমাজে ক্যান্সারের মতো এটি ছড়িয়ে পড়ছে এবং এটি একটি বর্তমানে একটি অপরাধ, সামাজিক অপরাধ এবং রাষ্ট্রীয় অপরাধ হিসাবে এটি চিহ্নিত হয়েছে। এবং এটি সামাজিক প্রত্যেকটা ক্ষেত্রে, সামাজিক যতগুলো স্তর রয়েছে সেই স্তরের প্রতিটা ক্ষেত্রে এটা দৃশ্যমান প্রভাব বিস্তার করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে যে ইভটিজিং যে বিষয়টা, সেটা হচ্ছে যে কুরআন এবং বাইবেলে যে বিষয়টা উল্লেখ রয়েছে ইভটিজিং সম্পর্কে, ইভ মানে হচ্ছে ইভ শব্দের, এখানে ইভ শব্দের অর্থ সেখানে বিবি হাওয়াকে বোঝানো হয়েছে, আর টিস মানে হচ্ছে উত্তক্ত করা। উত্তক্ত, তাহলে বিবি হাওয়া মানে হচ্ছে নারী, আমাদের আদিমাতা নারী। তাহলে ইভটিজিং সেই অর্থে নারীকে উত্তক্ত করানো বোঝানো হয়েছে। আমরা ইভটিজিং বলতে আমরা বোঝাবো নারীকে উত্তক্ত করা। এটি একটি যৌন হয়রানির নামান্তর মাত্র, বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটাকে বলা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে ইভ বিবি হাওয়াকে পবিত্র কুরআন বা বাইবেলে ইভ বলা হয়েছে, ইভ বলে সম্বোধন করা হয়েছে। এবং ইভ বিবি হাওয়া, এবং বিবি হাওয়া একজন নারী, মানে আমাদের আদি মাতা একজন নারী সেই হিসাবে। আর টিচ মানে হচ্ছে উত্তক্ত করা, আর টিচ মানে হচ্ছে উত্তক্ত, আর টিজিং মানে হচ্ছে উত্তক্ত করা। তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে ধরে নিলাম যে ইভটিজিং মানে হচ্ছে নারীকে উত্তক্ত করা। এটা একটি রাষ্ট্রীয় অপরাধ বা সামাজিক অপরাধ হিসাবে চিহ্নিত, এবং মহামান্য হাইকোর্ট প্রদত্ত যে সংবিধানের যে ধারা রয়েছে সে ধারায় কিন্তু এটাকে অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে, একটা গুরুত্বপূর্ণ এবং মারাত্মক অপরাধ হিসাবে এটাকে চিহ্নিত করা হয়েছে। আমরা দেখব যে ইভটিজিং বলতে মহামান্য হাইকোর্ট প্রদত্ত 4-1 ধারায় কি কি বোঝানো হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে ইভটিজিং যে কাউকে কুরুচিপূর্ণ মেসেজ তাকে দেওয়া, কারোর সাথে শারীরিক স্পর্শ করা, কাউকে ধাক্কা দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের যেই এগুলো রয়েছে। এরপরে আছে যে অশোভন উক্তি, নানা ধরনের বিষয়গুলো রয়েছে, কাউকে মেসেজ করা, এগুলো যৌন হয়রানির মধ্যে পড়ে। আর আজকে মূল যে আলোচনাটা আমরা করব যে যৌন হয়রানির যে বা ইভটিজিংয়ের যে কারণগুলো রয়েছে, একটি কী কারণ, কেন ইভটিজিং করা হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে একটু মোটামুটি আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যেটি দেখতে পাই ইভটিজিংয়ের কারণে, সেখানে বলা আছে পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। পারিবারিকভাবে মূল্যবোধটা, নৈতিকতা আসলে এটা পারিবারিকভাবেই এটা আমাদের শেখা উচিত, বা
আমাদের শিক্ষার যে যে টেন্ডেন্সি যেটা সেটা পারিবারিকভাবেই হওয়া উচিত। কেননা আমরা জানি যে সমাজীকরণের প্রথম যে ধাপ সেটা হচ্ছে পরিবার। পরিবারেই শিশু বড়দেরকে দেখে সে কিন্তু অনেক কিছু কিন্তু সে শিখে ফেলে। যেমন তার মধ্যে সমাজীকরণের যেই উপাদানগুলো রয়েছে, হাঁটতে শেখা, কথা বলতে শেখা, অন্যের সাথে যে ইন্টিমেসি এটা শেখা, মানে সমাজীকরণে মানে সমাজে আবির্ভূত হওয়ার জন্য তার যে উপাদানগুলো তার মধ্যে যেগুলো প্রয়োজন সব কিছুই কিন্তু সে পরিবার থেকে শিখে ফেলে। সেজন্য যে এই মূল্যবোধটা, যে নৈতিক মূল্যবোধ, যে নৈতিকতা আমাদের মধ্যে অন্তর্নিহিত থাকা উচিত এবং যেই নৈতিকতা আমরা বাস্তবে আমরা যেটা প্রয়োগ করব সেটা আসলে পরিবারে যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু ওই ধরনের পরিবার থেকে যে সমস্ত ছেলেরা বেরিয়ে আসে তারা কিন্তু ইভটিজিং করতে পারে বা তাদের দ্বারা কিন্তু ইভটিজিং হয়। এই জন্য আমাদের পরিবারগুলোকে সমৃদ্ধ করতে হবে, পরিবারগুলোকে প্রথমত মূল্যবোধগুলো জানতে হবে, নৈতিকতা কি সেটা জানতে হবে, তাহলেই কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি কিন্তু প্রভাব পড়বে। হ্যাঁ, তাহলেই ওই সমস্ত ছেলেরা আর ইভটিজিং করবে না। কিন্তু যদি পারিবারিকভাবে যদি এই নৈতিকতা শেখানো না হয় বা নৈতিক মূল্যবোধ সৃষ্টি করা না হয় বা নৈতিক মূল্যবোধ গঠন করা না হয়, সেক্ষেত্রে কিন্তু তার দ্বারা কিন্তু ইভটিজিং করা সহজ হয়ে যায়। এরপরে আমরা দেখি নারীর প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গির অভাব। আমাদের সকলের বলবো না, কিন্তু যেহেতু আমাদের সমাজে ইভটিজিং প্রচলিত রয়েছে এবং আমাদের মা বোনেরা ইভটিজিংয়ের শিকার হন, সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা আসলে নারীদেরকে যতটুকু শ্রদ্ধাশীল দৃষ্টিতে দেখা উচিত, যতটুকু সম্মান প্রদর্শন করা উচিত সেটুকু আমরা করছি না। নারীর প্রতি প্রত্যেকটা ধর্মেই কিন্তু নারীর প্রতি কিন্তু সম্মান দেখানো হয়েছে, দেখাতে বলা হয়েছে। হ্যাঁ, বিশেষ করে ইসলাম ধর্মে পবিত্র কুরআনে হ্যাঁ নারীদেরকে কিন্তু সম্মান, অনেক সম্মান দেখানো হয়েছে। নারীর ক্ষমতায়নের ব্যাপারে বলা হয়েছে, নারীর শিক্ষা দীক্ষার ব্যাপারে বলা হয়েছে, সব কিছুই কিন্তু উল্লেখ রয়েছে। তাহলে আমরা তাদের প্রতি যে শ্রদ্ধাটা থাকা উচিত, যতটুকু শ্রদ্ধা, যতটুকু সম্মান প্রদর্শন করা উচিত ততটুকু কিন্তু আমরা করছি না। আমরা এই কারণেই ওই শ্রদ্ধার অভাব থেকেই কিন্তু তার প্রতি বা তাদের প্রতি আমরা ইভটিজিং করে থাকি। তো এই জন্য প্রথমত নারী যেহেতু আমার মা, নারী যেহেতু আমার বোন, হ্যাঁ নারী আমার স্ত্রী, নারী আমার মেয়ে, তো এই দিক থেকে বিবেচনা করলেও কিন্তু শ্রদ্ধাটা নারীর প্রতি কিন্তু এমনি এমনি চলে আসা উচিত ছিল বা উচিত, কিন্তু আমরা আমাদের বিবেকটাকে সেই জায়গাটায় জাগ্রত করতে পারিনি। আমরা আমাদের বিবেকটাকে শূন্য হিডেন করে রেখেছি, ফলে আমাদের দ্বারা ইভটিজিংয়ের শিকার হন আমাদের মা বোনেরা। যদি আমরা সেই মা বোনের দৃষ্টি এবং শ্রদ্ধাশীল সেই যে দৃষ্টি থাকা উচিত সেই দৃষ্টিটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু আমরা এই ইভটিজিং করব না। কিন্তু যেহেতু আমাদের নেই, শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে, এই কারণে আমরা ইভটিজিং করে থাকি। শিক্ষার্থী, এর পরের কারণে রয়েছে নারীকে পণ্যবস্তু ও ভোগ্যবস্তু মনে করা। নারীকে
পণ্যবস্তু ও ভোগ্যবস্তু মনে করা, বিলাসিতা মনে করা একটা সময় ছিল, সেই আয়ামে জাহেলিয়ার যুগ বলা যায়। তখন পণ্যবস্তু মনে করা হতো বা ভোগ্যবস্তু নারীকে মনে করা হতো। সেই টেন্ডেন্সি কি এখনও রয়ে গেছে কিনা আমি জানি না। যদি থেকে থাকে তাহলে সেই জায়গা থেকে আমাদের আসলে ফেরত আসতে হবে। তাদেরকে একটু আগে যেটা বললাম যে তাদেরকে শ্রদ্ধাশীল বা সম্মানের দৃষ্টিতে আমাদের দেখতে হবে। এই পণ্য বস্তু বা ভোগ্যবস্তু যদি আমরা মনে করি তাহলে কিন্তু নারীকে হেয় প্রতিপন্ন করা হবে এবং ইপটিজিং করা হবে। নারীরা আমাদের সমাজের একটি বড় অংশ জুড়ে রয়েছে। আমরা যেখানেই তাকাই সেখানেই কিন্তু আমাদের নারীদের যে অবদান সেটা কিন্তু আমরা দেখতে পাই। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, সেই শিল্প কারখানা বলি, শিক্ষা প্রতিষ্ঠান বলি, আমাদের হাসপাতাল বলি, যেখানেই আমাদের চোখ যায় বা আমাদের দৃষ্টি যায় সেখানেই কিন্তু আমরা আমাদের নারীদের যে সহ অবস্থান আমরা দেখতে পাই। শুধু সহ অবস্থান না, তারা কর্মক্ষেত্রে তাদের যেই দক্ষতা, এটা আসলে এটা খুবই দৃশ্যমান। বর্তমান সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, উনি নারী। আমাদের সংসদে স্পিকার, উনি নারী। আমাদের যে শিক্ষামন্ত্রী, উনি একজন নারী। এবং আমরা যদি একটু দেখি যে তারা আমাদের এই স্ব ক্ষেত্রে, প্রধানমন্ত্রী আমাদের এই দেশটিকে নিয়ে কোথায় চলে যাচ্ছেন, আমাদের দেশটাকে কোথায় উন্নত দেশের তালিকায় উনি নিয়ে যাচ্ছেন। দ্রুতই আমাদের এই উন্নয়নমূলক কার্যক্রমগুলো যদি আমরা একটু দেখি, আমরা যদি ইউটিউবে সার্চ দিই তাহলে আমরা কিন্তু এই উন্নয়নগুলো আমরা দেখতে পাই, যেটা আমাদের প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বেই কিন্তু এগুলো সম্ভব হয়েছে। সে কিন্তু নারী। তাহলে আমাদের যে শিক্ষামন্ত্রী, শিক্ষাক্ষেত্রে পিছনের যতগুলো ছিল, যত যেই ব্যবস্থাগুলো ছিল কিন্তু অনেক বেশি এগিয়ে এসেছে। বর্তমান শিক্ষা কারিকুলাম সেটা যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে আমরা সহজেই অনুমেয় হব যে আসলে সরকার বা মন্ত্রী মহোদয় যে কিভাবে এটা নিয়ে কাজ করছেন। তাহলে যে নারীরা তাদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং ভালোভাবেই প্রতিষ্ঠিত। কোনো ক্ষেত্রে আছে, যেমন আমাদের ফলাফল, পরীক্ষার যে ফলাফলগুলো রয়েছে সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব যে নারীরা আমাদের মেয়েরা এগিয়ে আছে ফলাফলের দিক দিয়ে। তাহলে তারা তো কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। তাহলে কেন আমরা তাদেরকে পণ্যবস্তু মনে করছি, কেন আমরা ভোগ্যবস্তু মনে করছি? সেই আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা যখনই ভোগ্যবস্তু মনে করব তখনই তার প্রতি কিন্তু আমাদের একটা অন্য ধরনের দৃষ্টিভঙ্গি চলে আসবে এবং আমরা ইপটিজিং করব। আমরা এই পণ্যবস্তু ভোগ্যবস্তু এটা থেকে ফেরত এসে আমরা তাদেরকে যখন আমাদের সহকর্মী, তাকে আমাদের সাথে কাজ করছে আমরা সহকর্মী ভাববো। হ্যাঁ, এবং দেশের জন্য যারা কাজ করছে, আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু নারীদের অবদান কিন্তু কম ছিল না। হ্যাঁ, মুক্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে কিন্তু নারীদের অবদানের কারণেই। কিন্তু অনেক ক্ষেত্রে তাদের অবদান দৃশ্যমান, এটা বলার অপেক্ষা রাখে না যে তারা মহীয়সী। তো যাই হোক, তাহলে আমরা এই নারীকে পণ্য বা ভোগ্যবস্তু মনে করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই জায়গাটা থেকে আমাদের ফেরত আসতে হবে, আমাদের উন্নত মননশীলতার পরিচয় দিতে হবে। তাহলেই আমরা কিন্তু এই ইপটিজিং, এই কারণে যদি ইপটিজিং আমরা করে থাকি সেখান থেকে আমরা ফেরত আসবো। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে স্যাটেলাইট টিভির অবাধ ও অনিয়ন্ত্রিত প্রদর্শন। আমাদের যেই গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমের একটি অন্যতম অংশ হচ্ছে স্যাটেলাইট টিভি। তো সেখানে নারীকে অবাধভাবে প্রদর্শন করা বা অনিয়ন্ত্রিতভাবে প্রদর্শন করলে আমাদের নারীর প্রতি একটা আসক্তি ভাব আমাদের আসে। তো সেই জায়গা থেকে আমরা
পুরুষদেরকে যেভাবে উপস্থাপন বা প্রদর্শন করি, নারীদেরকে কিন্তু সেভাবে প্রদর্শন করার ক্ষেত্রে আমাদের একটু কার্পণ্য রয়েছে। এই বিষয়ে কিন্তু যারা আমাদের যারা এই অভিনয় করে অ্যাক্ট্রেস, সেই নারীরা কিন্তু অনেক সময় কিন্তু তারা মুখ বুজে সহ্য করে নেয়, আবার অনেকে প্রতিবাদও করে, আবার অনেকে তার যে ছবিটা পোষণ করেছে সেই ছবি সম্পর্কে সে দ্বিমত পোষণ করেন। তো এখানে আমাদের সেই কাজগুলো আমরা কিন্তু এই পুরুষরাই কিন্তু করে থাকি। তো সেখানে এই তার অবাধ প্রদর্শনটা বা অনিয়ন্ত্রিত প্রদর্শনটা আমাদের একটু আমাদের এটা দেখতে হবে। এই প্রদর্শন করা উচিত, সমাজের জন্য ভালো হবে, তাদের আচরণও থেকে যাবে। তাহলে আমরা এমনটা থাকবে যে আমরা আমাদের কথা চিন্তা করেই আগুন যে সেই সমাজের মধ্যে কিন্তু আমার ছেলে আমার মেয়ে তারা কিন্তু বিচরণ করবে। তাহলে আমার দিকটা কিন্তু ভাবা উচিত, কারণ যে সমাজটা আমি গঠন করে যাচ্ছি সেই সমাজের উপর দিয়ে আমার ছেলে মেয়ে হাঁটবে। তাহলে এইটুকু আমাদের মাথায় থাকা উচিত। এইটুকু মাথায় রেখে আমরা যদি স্যাটেলাইট টিভির যে প্রদর্শনগুলো সেগুলো যদি আমরা অবাধ না করে, অনিয়ন্ত্রিত না করে, নিয়ন্ত্রিতভাবে এবং সভ্যভাবে নারীকে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে বা কিভাবে প্রদর্শন করতে হবে, এই নিয়মগুলো যদি মেনে আমরা প্রদর্শন করি, তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্যই আমরা সুন্দর একটা সমাজ গঠন করে যেতে পারবো। নতুবা আমাদের সমাজে কিন্তু ইফতিজার তৈরি হবে। পর্নোগ্রাফি ছড়াছড়ি, পর্নোগ্রাফি কি এটা আসলে কি ব্লু ফ্লেম যাকে বলে, যেটা আমাদের সমাজটাকে থেকে উত্তরণের একটা প্রসেস ছিল, কিন্তু বর্তমানে সরকারকে ধন্যবাদ দিতে হয় যে এই ব্যাপারটা এখন এটা অবাধ না, এটা মোটামুটি একটি রেস্ট্রিক্ট পর্যায়ে নিয়েছেন। যখন উঠতি বয়সী ছেলেমেয়েরা যখন এই অবাধ প্রদর্শন তারা দেখবেন, তখন তারা বিপথে যাবেন বা তারা বিগড়ে যাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ 18 বছর বয়সের আগে আমরা এই ভালো মন্দগুলো বোঝা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। কারণ বয়ঃসন্ধিকালীন একটা সময়, কৈশোরকাল এমন একটা সময় যেখানে ভুল করার প্রবণতাটা খুব বেশি দেখা দেয় বা বেশি থাকে। তো সেই সময়ে যদি এই অবাধ প্রদর্শন বা পর্নোগ্রাফি যদি তাদের হাতে চলে আসে, তাহলে তারা ভুল পথে যাবে, তারা বিগড়ে যাবে, এটা স্বাভাবিক। এই জন্য তারা যাতে ভুল পথে না যায়, তারা যেন বিগড়ে না যায়, এই জন্য আমাদেরকে কিন্তু আমাদের কাজ করতে হবে। এই জায়গাটায় আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের পরিবারে যদি এই বয়সী উঠতি বয়সী ছেলে মেয়ে থাকে, তাহলে তাদেরকে একটু সতর্ক দৃষ্টিতে আমাদেরকে রাখতে হবে, তাদেরকে বোঝাতে হবে ভালো মন্দের, এটার ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো কি কি সেটা তাদেরকে বোঝাতে হবে। তারা ওই সময়ে তাদের তৈরি হচ্ছে কেবলমাত্র, তারা মানে পূর্ব প্রস্তুতি, পরবর্তী পরীক্ষার জন্য তারা পূর্ব প্রস্তুতি নিচ্ছে। তাহলে যদি পূর্ব পরিস্থিতিটা যদি ভালো হয়, যেমন আগামীকালকে তোমার যদি পরীক্ষা হয়, তার 1 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে যদি তোমার একটা প্রস্তুতি তুমি নাও ভালো পরীক্ষা দেওয়ার বা ভালো করার, তাহলে তুমি পড়াশোনা করবে, তোমার জ্ঞানের যে চর্চা করবে, তোমার জ্ঞানের পরিসীমা বৃদ্ধি পাবে, তুমি ভালো পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, ঠিক এভাবেই এই সময়টাতে 18-র আগে বা কৈশোরকালীন সময় বা বয়ঃসন্ধিকালীন সময়ে যদি আমরা আমাদের এই স্বাস্থ্য সম্পর্কে যদি আমরা সচেতন হই,
এবং আমাদের পরিবারে যারা রয়েছে তাদেরকে যদি আমরা সচেতন করে তুলি, তাহলে পরবর্তী সময়ের জন্য তাদের জন্য ভালো হবে এবং তারা এই ইপটিজিং নামক যে একটা ভয়াবহ একটা ছোবল আমাদের সমাজে রয়েছে, সেখান থেকে তারা পরিত্রাণ পাবে। তাহলে এই যে পর্নোগ্রাফি, এটাকে একটা রেস্ট্রিক্ট পর্যায়ে নিয়ে আসতে হবে। এটাকে ছড়িয়ে দেওয়া চলবে না, এটাকে ছড়িয়ে দেওয়া বন্ধ করে দিতে হবে এবং এটাকে একটা সীমাবদ্ধতার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে এই ইপটিজিং থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। আর তা না হলে কিন্তু আমাদের সমাজ কিন্তু সেই ইপটিজিংয়ের কালো ছোবল থেকে কিন্তু আসলে মুক্তি পাবে না। অসৎ সঙ্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা রয়েছ, তোমাদের আসলে তোমরা শিক্ষার্থী, তোমরা জ্ঞান চর্চা করছো। তোমরা তোমাদের ফ্রেন্ডের যে সার্কেলটা, মানে বন্ধুর যে সার্কেল, এই সার্কেলের মধ্যে অসৎ যদি কেউ থেকে থাকে, তাহলে হয় তাকে সৎ পথে নিয়ে আসতে হবে, না হয়তো তাকে তোমাদের বন্ধুর সার্কেল থেকে তাকে বিতাড়িত করতে হবে বা তাকে তাড়িয়ে দিতে হবে। কারণ আমরা জানি সৎ স্বর্গে স্বর্গবাস আর সঙ্গে সর্বনাশ। তো যেহেতু অসৎ সঙ্গে সর্বনাশ, আমাদের সর্বনাশ হতে দেওয়া যাবে না। আমরা তো বিবেকবান, আমরা তো আমাদের বুদ্ধি রয়েছে, আমরা জানি কোনটা ভালো কোনটা মন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে একটা বিবেক দিয়ে দিয়েছেন, সেই বিবেকের সেখানে কোনটা ভালো মন্দ বুঝতে শিখিয়েছেন। হ্যাঁ, তো এখন যে আমার জন্য যেটা সর্বনাশ হবে, আমি সেটা কেন গ্রহণ করব? আমি সেটা অবশ্যই গ্রহণ করব না, বা আমি তার সাথে সঙ্গ দেব না। তো এই অনেক সময় এরকম হয় যে ছেলেরা এই অসৎ সঙ্গের কারণে তারা বিগড়ে যায়, তারা ইপটিজিং করে থাকে, তারা ধূমপান, তারা বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন, এর সাথে তারা কিন্তু ছড়িয়ে পড়ে বা জড়িয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত, যেহেতু আমরা বিবেকবান, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, এই জন্য আমরা অসৎ সঙ্গ আমরা ত্যাগ করব। নতুবা যদি ত্যাগ করতে না পারে, তাহলে তাকে আমরা সৎ পথে নিয়ে আসব। আর যদি আমরা সেটা না করি, তাহলে সেই অসতের সাথে থেকে থেকে আমরা কিন্তু অসৎ হয়ে যাব এবং আমাদের বিবেকটাকে আমরা ঘুম পাড়িয়ে রাখবো এবং এই ধরনের অপরাধমূলক কাজ, নানা ধরনের অপরাধমূলক কাজ আমরা করব। তার মধ্যে এটি ইপটিজিং অপরাধ, গঠিত অপরাধমূলক কাজ, সেটা আমরা করে থাকবো। কিন্তু এর জন্য আমাদের অসৎ সঙ্গ কিন্তু ত্যাগ করতে হবে। বেকারত্ব অশিক্ষা আমাদের জন্য একটা অভিশাপ। আমাদের প্রথমত একটা শিক্ষিত জাতি গঠন করতে হবে, ছেলে এবং মেয়ে উভয়ই। একটা শিক্ষার হার আমাদেরকে বাড়িয়ে নিয়ে যেতে হবে। যখন তোমার প্রত্যেকের মধ্যে শিক্ষার ছোঁয়াটা, শিক্ষার ছাপটা আমাদের মধ্যে পড়বে, তখন কিন্তু সেই জায়গাটা আলোকিত হয়ে যাবে। কারণ সেটা হচ্ছে যে শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কারণ হচ্ছে শিক্ষিত হতে যদি আমি হই, তাহলে আমি শিক্ষিত হলে আমার পরিবারটা আরও বেশি শিক্ষিত হওয়ার সম্ভাবনা থাকবে, আরও বেশি আলোকিত হওয়ার সম্ভাবনা থাকবে। সবই ঠিক আছে, কিন্তু শিক্ষিত হওয়ার পরও বেকার থাকা, এটা আমাদের জাতির জন্য একটা আরও বড় ধরনের অভিশাপ। যখন আমরা বেকার থাকবো, মানে অলস থাকবো, বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তখন নানা ধরনের আমরা অপরাধমূলক কর্মকাণ্ডগুলো করে থাকবো, এমনকি ছিনতাই, খুন, রাহাজানি, ধর্ষণ, হত্যা, এই ধরনের কাজও কিন্তু হয়ে থাকে। যখন আমরা শিক্ষা লাভ, একটা হচ্ছে শিক্ষা গ্রহণ তখন হবে, আরেকটা শিক্ষা গ্রহণ করার তখনই হবে। এই জন্য শিক্ষা গ্রহণ করা মানে চাকরি করা, এই ধরনের টেন্ডেন্সি থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আমি শিক্ষিত হয়েছি, আমার সার্টিফিকেট অর্জন হয়েছে, আমি নিজেকে, আমি জ্ঞানের যে আমার যে একটা শূন্যতা ছিল,
সেটা আমি পূরণ করেছি শিক্ষার মধ্য দিয়ে। ওকে, এখন আমি কি করব? আমি চাকরি যদি আমার হয় ভালো, আর যদি না হয় তাহলে কি আমি কি করব? বসে থাকবো? অবশ্যই না। নানা ধরনের কিন্তু কাজ রয়েছে। হ্যাঁ, নিজেই একটা প্রতিষ্ঠান হয়ে উঠবে। বর্তমানে কিন্তু হচ্ছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ বর্তমান যে সরকার, সেই সরকার কিন্তু নানা ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে, যেমন যুব উন্নয়নের যে প্রশিক্ষণ রয়েছে, সেখান থেকে যদি প্রশিক্ষণ আমরা নিতে পারি, নানা ধরনের যেই কাজগুলো রয়েছে, নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো আমরা নিজেরাই গড়ে তুলব। হ্যাঁ, শিক্ষা গ্রহণ করে কৃষিকাজ করলে কিন্তু সেখানে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঘটানো সম্ভব। শিক্ষা গ্রহণ করে যদি মাছ চাষ করা যায়, তাহলে সেখানেও কিন্তু উন্নয়ন ঘটানো সম্ভব। শিক্ষা গ্রহণ করে যদি পশুপালন করা যায়, সেখানেও কিন্তু উন্নয়ন ঘটানো সম্ভব, যেটা বাস্তব কিন্তু আমাদের বাংলাদেশে এটা হচ্ছে। তারা কিন্তু অনেক 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 অর্থ উপার্জন করতেছে। বর্তমানে দেখলাম সামান্য একটু জায়গার মধ্যে পলিথিন দিয়ে সেখানে মাছ চাষ করা হচ্ছে। সামান্য জায়গায় অনেক মাছ, সেখানে 700-800 কেজি মাছ তারা সেখানে তৈরি করছে, এবং বেকারত্বের যেই অভিশাপ, সেখান থেকে তারা মুক্ত পাচ্ছে এবং খুব ভালোভাবে তারা থাকতে পারছে। তাহলে আমাদের শিক্ষিত হয়ে বসে থাকলে হবে না। প্রথমত হচ্ছে আমাদের শিক্ষিত হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা গ্রহণ করে আমাদের বসে থাকলে হবে না। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বিভিন্ন ধরনের চাকরির চেষ্টা করতে হবে, পাশাপাশি নানা ধরনের যে প্রশিক্ষণগুলো রয়েছে, সেই প্রশিক্ষণগুলো আমাদের নিতে হবে। তাহলে কিন্তু আমরা আর বসে থাকবো না, তখন আমরা কিন্তু অলস থাকবো না। হ্যাঁ, তখন আমাদের মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানাও হবে না, আমরা ভালো কিছু করতে পারবো। কিন্তু যদি এটা না করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এমনকি ইফটিজিং আমাদের দ্বারা করা সম্ভব হয়ে যাবে। মাদক দ্রব্যের প্রতি আসক্তি, এটা সমসাময়িককালে খুবই দুঃখজনক একটি বিষয়, যে বর্তমানে আমরা ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েরাও কিন্তু মাদক দ্রব্যের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য খুব দুর্ভাবনার একটা সৃষ্টি করছে আমাদেরকে। আমরা জানি যে মাদক দ্রব্য আমাদের মস্তিষ্কটাকে অকেজো করে দেয়, আমাদের শরীরের যে স্বয়ংক্রিয় যে যন্ত্রমণ্ডলীগুলো রয়েছে, সেগুলোর কাজকে ব্যাহত করে। এটা আমরাও কিন্তু জানি। তাহলে আমরা যদি জানি যে দ্রব্য সেবন করলে আমাদের স্বয়ংক্রিয় যন্ত্রমণ্ডলীগুলো সঠিকভাবে কাজ করবে না, আমাদের স্নায়ুতন্ত্রগুলো, আমাদের নার্ভাস সিস্টেমগুলো ঠিকমতো কাজ করবে না, তাহলে সেটা আমরা কেন গ্রহণ করছি? এটা একটা প্রশ্ন তোমাদের কাছে আমার থেকে গেল, যে তোমরা একটা ভাববার সুযোগ তোমাদের হয়েছে, সময় হয়েছে, যে আমরা ভাববো যে যেটা আমাদের জন্য ক্ষতিকর, যেটা আমাকে বিকশিত করতে বাধাগ্রস্ত করে, আমি মস্তিষ্কের হই, তাহলে সেটা আমি কিভাবে গ্রহণ করি? ছেলে এবং থেকে গেল। কিন্তু সেটা হচ্ছে যে সমাজে কিন্তু প্রচলিত আছে, মাদক দ্রব্যের প্রতি আমরা আসক্তি হই। মাদক দ্রব্যের প্রতি যখন আসক্তি হই, মাদক দ্রব্য সেবন করি, আমাদের মস্তিষ্কটা তখন অকেজো হয়, আমরা জানলাম, এবং সেই অকেজো মস্তিষ্ক নিয়ে আমাদের পক্ষে সমাজ বিবর্তিত যে কাজগুলো, সমাজ গঠিত যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আমাদের দ্বারা হবে। তাহলে যে কোনো ধরনের গঠিত কাজ, অপরাধমূলক কাজ, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের দ্বারা হবে। কারণ আমার ব্রেন তো কাজ করছে না, কোনটা ভালো কোনটা মন্দ সেই বিচার ক্ষমতা হারিয়ে ফেলছে। যখন আমার মস্তিষ্ক ভালো মন্দের বিচার ক্ষমতা হারিয়ে ফেলছে, আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি সে বুঝতে পারছে না, আমি নিজেই বুঝতে পারছি না, তখন যে কোনো ধরনের গঠিত কাজ আমাদের দ্বারা কিন্তু হয়ে যেতে পারে, বা হয় বা হবে। তাহলে ইফটিজিং হবে। এজন্য
আমাদের মাদক দ্রব্যের প্রতি আসক্তি, বা যেটা আমার মস্তিষ্ককে বা আমার স্বয়ংক্রিয় যন্ত্রমণ্ডলীকে আমার স্বয়ংক্রিয় যন্ত্রমণ্ডলীর কাজ অব্যাহতকে ব্যাহত করবে, সেগুলো থেকে আমাদের ফেরত আসতে হবে। আর যদি আমরা ফেরত আসতে না পারি, তাহলে কিন্তু এই যে সামাজিক যে অবক্ষয়মূলক যে কাজ, যেটা মূল্যবোধ বিবর্জিত যে কাজ, সে কাজগুলো আমাদের দ্বারা হবে এবং কি ইফটিজিং আমাদের দ্বারা হবে। চর্চার অভাব, সুস্থ সংস্কৃতি একটা বিনোদন, আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের সুস্থ চিত্ত বিনোদনের খুব প্রয়োজন রয়েছে আমাদের বিকাশের জন্য। আমরা জানি আমাদের দুই ধরনের বিকাশ, এক হচ্ছে শারীরিক বিকাশ, এক হচ্ছে মানসিক বিকাশ। এই মানসিক বিকাশের জন্য আমরা কিন্তু সুস্থ সাংস্কৃতিক চর্চা বোধ আমাদের মধ্যে থাকা উচিত। একটা কথা এখানে, আমি ততটাই সুস্থ যতটা না মানসিকভাবে বেশি সুস্থ। আমার সুস্থতা মানসিকতার উপর বেশি ডিপেন্ড করে। যে মানসিকভাবে যদি আমি সুস্থ, তো এখন এই সুস্থতার জন্য মানসিক সাংস্কৃতিক চর্চা এটা আমাদের মধ্যে থাকা উচিত। আমাদের সুস্থ, সেটা অবশ্যই সুস্থ হতে হবে। চিত্ত বিনোদন, যে আমাদের যেই চলচ্চিত্র রয়েছে, সেখানে আমাদের সুস্থ চলচ্চিত্র যদি প্রদর্শন করতে পারি, আমাদের ছেলেমেয়েরা সুস্থ বিকাশ, তাদের মানসিক বিকাশটা খুব সুন্দর হবে। আমরা যদি প্রতিটা মহল্লায় যদি এরকম সাংস্কৃতিক সংগঠন যদি আমরা তৈরি করতে পারি, সাংস্কৃতিক বিষয়ক সংগঠন, এবং যদি সেটা সুস্থতার সাথে যদি আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমাদের ছেলেমেয়েরা কিন্তু সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে বেড়ে উঠবে। তাদের বিকাশটা ভালো হবে। শুধুমাত্র পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এটা কিন্তু আমার মানসিক বিকাশকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে। পড়াশোনা মানে আমি অধ্যয়ন, এই অধ্যয়নের পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, নানা ধরনের চিত্ত বিনোদন, এর ভিতর দিয়ে কিন্তু আমাকে যেতে হবে, কিন্তু সেগুলো হতে হবে সুস্থ। আর যদি সেটা সুস্থ না হয়, যদি অশ্লীল হয়, তাহলে সেক্ষেত্রে আমার পক্ষে, তোমার পক্ষে কিন্তু ইফটিজিং করা কিন্তু সহজ হয়ে যাবে। এই জন্য আমাদের একটা প্রথমত হচ্ছে শিক্ষিত, স্বশিক্ষিত একটা জাতি গঠন করতে হবে। আর এই জাতিকে আমাদেরকে একটা সুস্থ সাংস্কৃতিক বিনোদনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। যদি সেটা করতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু ইফটিজার তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, এটা এটাকে বলা হয় যে একটা অপরাধ, কিন্তু এটাকে আমরা হোয়াইট কালার হিসাবে নিয়ে যাই, যে অজ্ঞতা। আমাদের কোন কোন বিষয়গুলো ইফটিজিংয়ের পর্যায়ে পড়ে সেটা না জানা। আমরা কিন্তু অনেকেই জানি না যে যেটা একটু আগে করে আসলাম সেটা ইফটিজিংয়ের পর্যায়ে পড়ে। হ্যাঁ, এটা আমরা কিন্তু জানি না। ইফটিজিংয়ে কিন্তু অনেকগুলো, যেমন আমরা মেসেজ দেই, কুরুচিপূর্ণ মেসেজ দিই, আমরা জানি না এটা যৌন হয়রানির নামান্তর। কিন্তু এটা আমরা কারোর সাথে যে ধাক্কা দেই, সেটাও কিন্তু যৌন হয়রানির নামান্তর। আমরা শীষ বাজাই, মেয়েদেরকে দেখলে শীষ বাজানোর চেষ্টা করি বা শীষ বাজাই, অনেকে জানে না যে শীষ বাজানো এটা কিন্তু যৌন হয়রানির নামান্তর, এটা ইফটিজিং, এটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ে। এই বিষয়ে কিন্তু অনেকে জানে না। এটা আমাদের জানতে হবে যে কোন কোন বিষয়গুলো ইফটিজিংয়ের পর্যায়ে পড়ে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। আমাদের অজ্ঞ থাকলে হবে না, অজ্ঞ থাকলে সেই বিষয়ে কিন্তু আমরা ইফটিজিং করে ফেলব। এই জন্য মহামান্য হাইকোর্টের প্রদত্ত যে 4 ধারা বা 4-এর 1 ধারায় যে বিষয়গুলোকে ইফটিজিং বলা হয়েছে, সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। যদি আমরা জানি,
তাহলে আমরা কিন্তু যদি জানি যে এটা ইপটিজিং, এটা গঠিত কাজ, এটা খারাপ কাজ, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আমরা ফেরত আসতে পারবো সহজেই। আর যখন আমরা জানবো না যে এটা একটা অপরাধমূলক কাজ, তখন কিন্তু সেটা আমরা করতেই থাকবো। এই জন্য আমাদেরকে অজ্ঞ থাকলে চলবে না, আমাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, এই বিষয়ে আমাদেরকে জানাশোনা থাকতে হবে, এই বিষয়ে আমাদের পড়াশোনা করতে হবে। তাহলে আমরা জানবো যে এটা ইপটিজিং, নতুবা কিন্তু এই ইপটিজিংটা থেকে যাবে। ইপটিজিং বিষয়ক স্বতন্ত্র আইন না থাকা, ইপটিজিং বিষয়ক একটা স্বতন্ত্র আইন থাকবে, বর্তমানে রয়েছে, কিন্তু সেটা কতটা প্রয়োগ আমরা করতে পারছি সেদিকে একটু আমাদের সচেষ্ট থাকা উচিত, আমাদের একটু সতর্ক থাকা উচিত, আমাদের একটু নজর দেওয়া উচিত। যে ইপটিজিং বিষয়ক একটা সময় ছিল কোনো স্বতন্ত্র আইনই নেই, তো স্বতন্ত্র আইন যখন থাকবে না তখন সেটা সম্পর্কে কিন্তু মানুষ জানবেও না, সতর্কও হবে না, আইনের ধারায় নিয়ে বিচার যে করা সেটাও কিন্তু হতো না। কিন্তু বর্তমানে আইন রয়েছে, স্বতন্ত্র একটা আইন আছে, কিন্তু সেটা আমরা কতটুকু কার্যকর করতে পারছি, সে আইনটাকে, সে আইনের আওতায় কতটুকু তাদেরকে আমরা নিয়ে আসতে পারছি, এটা একটা বিবেচ্য বিষয়, এটা একটা দেখার বিষয়। এই জায়গাটাকে আমাদেরকে একটু নজর দিতে হবে। যদি নজর না দেই তাহলে কিন্তু সেটা ঘুমন্ত বা সুপ্ত অবস্থায় থেকে যাবে, ফলে কিন্তু ইপটিজার বাড়বে, ইপটিজিং বাড়বে, এটাই হতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে ইপটিজিংয়ের কারণ, অনেক কারণগুলি আমরা জানলাম। এছাড়াও কারণ রয়েছে যে আমাদের শিক্ষা নীতিতে এই সুস্থ যে চরিত্র গঠনের যে মাধ্যমগুলো আছে সেগুলো আমাদের শিক্ষা নীতিতে আমাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষানীতি যেটা রয়েছে সেখানে এই বিষয়গুলো কিন্তু এখনও অনুপস্থিত রয়েছে, যে সেটা ধর্মীয় যে বিশ্বাস আমাদের শিক্ষানীতিতে ফুটিয়ে ওঠার যে একটা সুযোগ রয়েছে, সেই সুযোগটা কিন্তু আমরা কিন্তু ব্যবহার করছি না। ফলে কিন্তু কি হচ্ছে, ফলে এই ইপটিজার তৈরি হচ্ছে। আমরা যদি আমাদের শিক্ষানীতিতে, শিক্ষা কারিকুলামে আমরা যদি এই বিষয়গুলো যদি ফুটিয়ে তুলতে পারি, প্রত্যেকটা শ্রেণীতে যদি এই বিষয়ক আমরা একটা টপিক যদি থাকে, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা শ্রেণীতেই জানছি যে এটা একটা অপরাধ। তখন কিন্তু আমরা এই জায়গা থেকে কিন্তু ফেরত আসবো, কিন্তু সেই জায়গাটা এখনও আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। ফলে কিন্তু ইপটিজিং এবং ইপটিজারদের সঙ্গে কিন্তু বেড়ে চলছে। তো প্রিয় শিক্ষার্থী, যে কারণগুলো আজকে আমি বললাম, এগুলো বাস্তব ক্ষেত্রে আমার তোমাদের প্রতি অনুরোধ থাকবে যে এগুলো বাস্তব ক্ষেত্রে তোমাদের প্রয়োগ করতে হবে। শুধু জানলেই হবে না, তোমরা নিজেরাই এক একজন ইপটিজার বিরোধী আন্দোলনের নেতা হবে তোমরা, এবং তোমাদের সমাজটাকে তোমরা সুন্দরভাবে গড়ে উঠতে সহযোগিতা করবে। কারণ তোমরা শিক্ষার্থী, তোমরা পড়াশোনা করছো, জাতি গঠনের জন্য তোমরা এগিয়ে আসবে, এটাই তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।